Twisted Eagles। নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের অদ্ভুত ভৌতিক ও রোমাঞ্চকর গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের আমরা সব সময় চেষ্টা করি চিরচরিত যেসব ধরনের ভূতের গল্প তোমরা শুনে থাকো তার থেকে বেরিয়ে প্রতি শনিবার রাত 9টার সময় একটু আলাদা স্বাদের ভৌতিক ও রোমাঞ্চকর গল্প ও ঘটনা শোনানোর, এবং সেই ধরনের গল্প ও ঘটনাই আমরা তোমাদের শুনিয়ে থাকি যাতে তোমাদের নতুনত্ব লাগে ও ভালো লাগে। সেই চেষ্টাই আমরা সব সময় অবিরত করে চলেছি। তোমাদের ভালো লাগলে আমরা সার্থক হব, তোমাদের একটু আনন্দ দিতে পারলে আমাদের ভালো লাগবে। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি এমনই একটি অদ্ভুত ভৌতিক ও রোমাঞ্চকর একটি উপাখ্যান। শেষ অবধি এই গল্পটি একবার শুধু তোমরা শোনো বন্ধুরা, আর কেমন লাগে একটু কমেন্টে জানিও প্লিজ। তাহলে শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। অর্ঘ্যমিত্র বছর 42-এর একজন যুবক। জন্মসূত্রে কলকাতার মানুষ হলেও ছোটবেলা থেকেই বাবা মায়ের সাথে তিনি শিলংয়ে বসবাস করেন, অর্থাৎ তিনি বর্তমানে শিলংয়েরই বাসিন্দা। তার বাবার ছিল আমদানি রপ্তানির ব্যবসা। অর্ঘ্য ছোটবেলা থেকেই লেখালেখি করতেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমিক ও শিলংয়ের সুন্দর প্রকৃতির আকর্ষণে তিনি ঘুরে ঘুরে লেখালেখি করতেন। কিন্তু এই লেখালেখিকে তিনি কখনোই প্রফেশন করে তোলেননি। এই লেখালেখির বাইরেও, এই লেখালেখি ছাড়াও তার আরও একটা বিষয় ফ্যাসিনেশন ছিল, আরও একটা পছন্দের বিষয় ছিল অর্ঘ্যর। আর সেটা হলো তিনি পুরনো জমিদার বাড়ি বা হেরিটেজ বিল্ডিংগুলোর প্রতি ভীষণ আকৃষ্ট ছিলেন। খোঁজ পেলেই তিনি সেই সব বাড়িগুলিতে ঘুরে ঘুরে ইতিহাসের সন্ধান করে বেড়াতেন। তিনি ব্যবসার কাজেই একবার কলকাতায় আসেন ও ব্যবসার কাজ করার পাশাপাশি খোঁজখবর করতে করতে একজন ব্যক্তির কাছ থেকে তিনি পুরনো কলকাতার একটি পুরনো দিনের একটি জমিদার বাড়ির খোঁজ পান। সেই বাড়িটি ছিল দোতলা। বাড়িটি দেখে অর্ঘ্যবাবুর খুব পছন্দ হয়ে গেল। একে কলকাতা হলো তার প্রপিতামহের নিজেদের ভিটে। ছোটবেলায় তার বাবা যদি তাকে শিলংয়ে নিয়ে চলে না যেতেন তাহলে আজ কলকাতাতেই তিনি বসবাস করতেন বাবা মায়ের সাথে। এইসব ভেবে কলকাতার প্রতি অর্ঘ্যবাবু একটা নারীর টান অনুভব করেন। তিনি এই বাড়িটা কেনায় মনস্থ করেন ও বাড়ির বৈধ কাগজপত্র সহ তিনি বাড়িটা এক মারোয়ারির কাছ থেকে বেশ কম দামে পেয়ে যান। বাড়িটার সুন্দর মেনটেনেন্স ব্যবস্থা, সুন্দর পজিশন ও সর্বোপরি বাড়িটার ভেতরে পুরনো আগেকার দিনের সব মেহগনি কাঠের সব দুর্মূল্য আসবাবপত্র সাজানো, আর এই সব দেখেই অর্ঘ্যবাবুর মন ভরে যায়। সেই সব শুদ্ধই তিনি বাড়িটা বেশ কম দামেই পেয়ে যান ও কিনেও নেন। এত অ্যান্টিক জিনিসপত্র সহ এত সুন্দর একটা পুরনো বাড়ি পেয়ে অর্ঘ্যবাবু ভীষণ আনন্দিত হন। এরপর পুনরায় লেখালেখির কাজ শুরু করার জন্য যে কদিন তিনি কলকাতায় থাকবেন সে কদিনই তিনি এই বাড়িটাতেই থাকা মনস্থ করলেন, কারণ তিনি সব সময় শান্তিতেই লেখালেখি করার জন্য একটি নির্জন জায়গার খোঁজ করছিলেন। বাড়িটি ছিল প্রায় 100 বছরের পুরনো। বাড়িটির কেয়ারটেকার গোপালদা একজন বৃদ্ধ ব্যক্তি, তার বয়স 64 বছর। যেদিন অর্ঘ্যবাবু সেই বাড়িতে থাকতে আসেন সেদিনই গোপালদা বাড়ির চাবি অর্ঘ্যবাবুকে দেওয়ার পর কোনো রকম রাগঢাক না করেই সতর্ক করে বললেন, বাবু, এই বাড়িটা সুন্দর হলেও এখানে কিছু জিনিস আছে যা কিন্তু ভালো নয়। বোঝেনি তো, পুরনো দিনের বাড়ি, বাড়ির পুরনো আসবাবপত্র, আর তার সব কিছু যে ভালো হবে তারও কিন্তু কোনো মানে নেই বাবু। বিশেষ করে দোতলায় উত্তর দিকের পিয়ানোর ঘরটা, আমি বলবো আপনি সেখানে যাবেনই না। এ বাড়িতে ওপর নিচে এত ঘর আছে, আপনি সেই সব ঘরগুলোর মধ্যে যেটাতে খুশি থাকুন, কারণ এটা আপনার বাড়ি, কিন্তু উত্তরের এই পিয়ানোর ঘরটাতে আপনি যাবেন না বাবু। সে কথা শুনে অর্ঘ্য হেসে বললেন,
কেন? আমি তো দোতলার দক্ষিণ ঘরটাতে থাকবো, মানে দক্ষিণ দিকের ওই ঘরটাই হবে আমার বেডরুম। ওই ঘরটা আমার খুব পছন্দ, কিন্তু উত্তর দিকের ঘরে যাব না কেন? তাছাড়াও ওসব গল্পগুজব কথা আমি কিন্তু মানি না, আর ভূতের ভয়ও আমি পাই না। আমার বাড়িতে আমি যেখানে খুশি যাব। গোপালদা মাথা নেড়ে বললেন, আপনার ইচ্ছা, সত্যি তো আপনারই বাড়ি, তবে সাবধানে থাকবেন বাবু। অর্ঘ্য গোপালদার কথাগুলো উড়িয়ে দিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। বাড়ির পরিবেশ নিস্তব্ধ এবং অদ্ভুত রকমের ঠান্ডা মনে হতে লাগলো অর্ঘ্যবাবুর কাছে। বাড়িতে ঢুকেই বড় হলঘর, হলঘরের পাশে 3টি বড় বড় ঘর রয়েছে, যে ঘরগুলিতে একটি ঘরে রাঁধুনি, একটি ঘরে 2জন বাড়িঘর আসবাবপত্র পরিষ্কার করার লোক ও আরেকটি ঘরে বাড়ির পুরনো কেয়ারটেকার গোপালদা থাকেন। কিন্তু সন্ধ্যার পর গোপালদা ছাড়া আর সকলেই রোজ বাড়ি চলে যান এবং তারা বেশি দূরে নয়, এই বাড়ির কাছাকাছি থাকেন। পরের দিন সকালে তারা আবার এই বাড়িতে ফিরে আসেন। বিরাট হলঘরের পাশ থেকে বাঁধানো সিঁড়ি ওপরে দোতলায় উঠে গেছে, আর ঘরের সব পুরনো কাঠের আসবাবপত্রগুলো দেখে তার মনে হচ্ছিল যেন সময় এখানে এসে থমকে দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার দক্ষিণ দিকের খোলা মেলা ঘরটাতে তিনি ঘুমোবেন বলেই আগেই ঠিক করে রেখেছিলেন এবং সেদিন এটাই স্থির করলেন। আর মাঝখানের ঘরে ছিল বিরাট বড় বইয়ের আলমারি। মাঝখানের ঘরে বড় পড়ার টেবিল, চেয়ারও পাতা আছে। এই ঘরটাতে তিনি লাইব্রেরি ঘর হিসেবে ব্যবহার করবেন ও লেখালেখি করবেন বলেই তিনি ঠিক করলেন যে এই ঘরটাতেই তিনি সারা রাত জেগে লেখালেখির কাজ করবেন। প্রতিটা ঘরই ছিল খুব খোলামেলা। অর্ঘ্যবাবুর খুব পছন্দ হলো ঘরগুলো, কিন্তু উত্তর দিকের কোণার একটি ঘর তাকে বিশেষভাবে আকর্ষণ করছিল, কারণ এই ঘরটাতে গোপালদা বারে বারে ঢুকতে নিষেধ করেছেন। তিনি অর্ঘ্যবাবুকে সাবধান করে দিয়েছেন বারে বারে। ঘরের দরজাটা ভারী কাঠের তৈরি, অন্য সব ঘরেরই মতো। সেখানে একটি বড় তালা দেওয়া আছে। অর্ঘ্যবাবু গোপালদার কাছ থেকে চাবি নিয়ে সেই ঘরের তালাটা খুললেন, আর দরজাটা খুলতেই তিনি দেখলেন যে ঘরের এক কোণে রাখা আছে একটি পুরনো দিনের পিয়ানো। এর গায়ে ধুলোর আস্তরণ জমে আছে। পিয়ানোটা খুবই সুন্দর। অর্ঘ্যবাবু ভাবলেন, এই বাড়ির বাকি ঘরের ফার্নিচারগুলো রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটা দেখলেই বেশ বোঝা যায়, এবং এই কাজের জন্য লোকও আছে ঠিক করা, কিন্তু পিয়ানোটার উপর খুব ধুলো জমে আছে। দেখে বেশ বোঝা যাচ্ছে যে পিয়ানোটার গায়ে কেউ হাতই দেয় না বা মোছেও না পিয়ানোটা। অর্ঘ্যবাবু পিয়ানোটার দিকে হেঁটে এগিয়ে গেলেন। তিনি আঙুল দিয়ে ধুলো মুছতে গিয়েই দেখলেন পিয়ানোর গায়ে খোদাই করা আছে একটি নাম, কর্নেল দত্ত। কেয়ারটেকার গোপালদা চিৎকার করে উঠলেন। তিনি বললেন, ছোবেন না বাবু ওই পিয়ানো, বারণ করছি আপনাকে, অঘটন ঘটে যাবে। বৃদ্ধ মানুষটির এই আন্তরিক উদ্বেগ অর্ঘ্যবাবু এড়িয়ে যেতে পারলেন না। তিনি থমকে গেলেন। ঘরের পরিবেশ হঠাৎ যেন একটু ভারী হয়ে উঠল। সেদিন রাতে 8টার মধ্যে গোপালদা অর্ঘ্যবাবুকে রাতের খাবার দোতলায় দিয়ে গেলেন। অর্ঘ্যবাবু বললেন, তুমি কেন এলে গোপালদা? এটা তো রাঁধুনির কাজ। গোপালদা তখন তাকে বললেন, ওরা সারাদিন এ বাড়িতে থাকে, কিন্তু সন্ধ্যার পর সকলে বাড়ি চলে যায়। কাল সকালে আবার সকলে ফিরে আসবে বাবু। রাতে খাওয়া দাওয়া করে নিজের দক্ষিণের ঘরে অর্ঘ্যবাবু ঘুমাতে গেলেন। রাত তখন অনেক। হঠাৎ একটি মিষ্টি বাজনার আওয়াজ অর্ঘ্যবাবুর কানে আসতে লাগলো এবং সেই আওয়াজে তার ঘুম ভেঙে গেল। তিনি শুনলেন ঘরের বাইরে থেকে অদ্ভুত একটা মিষ্টি বাজনার সুর ভেসে আসছিল। সেই মিষ্টি আওয়াজ শুনে অর্ঘ্যবাবুর মনে হচ্ছিল কেউ যেন পিয়ানো বাজাচ্ছে। অর্ঘ্যবাবু ভেবেছিলেন হয়তো কেয়ারটেকার গোপালদা রাতে ঘর পরিষ্কার করতে গিয়ে পিয়ানো বাজাচ্ছেন, আর হয়তো গোপালদা নিজেও পিয়ানো বাজাতে জানে, কিন্তু এই পিয়ানোটাতে আর কেউ হাত দিক সেটা গোপালদা চায় না বলেই হয়তো ওই সব গল্প তাকে বলে পিয়ানোর ঘরে যেতে বারণ করে দিয়েছেন। অর্ঘ্যবাবু তাড়াতাড়ি উঠে খাট থেকে নেমে হেঁটে হেঁটে উত্তরের দিকের ঘরের সামনে গেলেন। তারপর ঘরের দরজাটি অল্প খুলে ভেতরে উকি দিলেন। তারপরেই তিনি যেটা দেখলেন সেটা দেখেই তার হাত পা কাঁপতে লাগলো। অর্ঘ্যবাবুর হাড় হিম হয়ে গেল। তখন তিনি দেখলেন যে পিয়ানোটা নিজেই মিষ্টি সুরে বেজে চলেছে, আর সেই বাজনা সুরের তালে তালে পিয়ানোর রিডগুলো ওঠানামা করছে, অথচ সে পিয়ানোর ঘরে
কেউ কোথাও নেই। গভীর রাতে নিজের কেনা এই বাড়িতে এই ভয়ানক দৃশ্য দেখে অর্ঘ্যবাবুর হৃৎপিণ্ডর ধুকপুকুনি বেড়ে গেল। অর্ঘ্যবাবুর হাত পা যেন থরথর করে কাঁপতে লাগলো। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জোরে দরজাটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্রায় দৌড়ে বারান্দাটা পার হয়ে নিজের দক্ষিণের শোবার ঘরে চলে এলেন। দরজাটা ভিতর থেকে ভালো করে বন্ধ করে দিয়ে তিনি নিজের বিছানায় উঠে বসলেন। নিজের বিছানায় গিয়ে তিনি ঘুমানোর চেষ্টা করতে লাগলেন। প্রথম দিকে তার ঘুম আসছিল না, কিন্তু এরপর ক্লান্তিতে কখন যে তিনি ঘুমিয়ে পড়লেন তা তিনি নিজেই বুঝতে পারলেন না। এর পরের দিন সকালে গোপালদাকে ডেকে অর্ঘ্য আগের রাতের সব ঘটনার কথা বললেন। গোপালদার মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, আমি আপনাকে বলেছিলাম বাবু, আপনি পিয়ানোর ঘরের ধারে কাছেও যাবেন না। এ পিয়ানোটা অভিশপ্ত। কর্নেল দত্ত এবং তার পরিবারের ওপর এই পিয়ানোটা যেন এক অভিশাপ নামিয়ে এনেছিল। কি কি ঘটেছিল তাদের সাথে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অর্ঘ্য বললেন, কিভাবে? এত বছর আগে কি ঘটেছিল আমাকে একটু সব বলো গোপালদা। গোপালদা একটু থেমে বললেন, এই পিয়ানোটা শুধু কর্নেল দত্তেরই নয়, পরবর্তী কয়েকজন মালিকের কাছেও হাত বদল হয়েছে ও সকলের জীবন ধ্বংস করেছে এই অভিশপ্ত পিয়ানো। কর্নেল দত্তের স্ত্রী অনুরাধা এই পিয়ানো বাজিয়ে একদিন রহস্যময়ভাবে এই পিয়ানোর উপর মাথা রেখে পড়ে মারা যান। কর্নেল নিজেও কিছুদিন পরে এই পিয়ানো বাজানোর সময় অস্বাভাবিকভাবে হার্ট অ্যাটাকে মারা যান। এরপর কর্নেলের পরিবার পিয়ানোটি বিক্রি করে দেন মিস্টার সেন নামে এক ভদ্রলোককে। তিনি একসময় বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু পিয়ানো কেনার পর থেকে পিয়ানো বাজিয়ে গান করার সময় তার নিজের গলা থেকে এক অদ্ভুত অন্য কারোর গলায় গাওয়া গান তার নিজের গলা থেকে বের হতো, যেটা তার নিজের কণ্ঠ ছিল না। এই ভয়ানক অভিজ্ঞতার পরেই তিনি এক রাতে নিজেই নিজের হাতের শিরা কেটে রক্তক্ষরণ হয়ে এই পিয়ানোর ওপর পড়ে আত্মহত্যা করেন। এরপর পিয়ানোটি শর্মিষ্ঠা দেবী নামে একজনের কাছে যায়, যিনি ছিলেন একজন সঙ্গীত শিক্ষক। তিনি একদিন তার ছাত্রছাত্রীদের সামনে পিয়ানো বাজাতে গিয়ে হঠাৎ করেই পিয়ানোর ঢাকনার নিচে তার হাত আটকে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। এতগুলো কথা বলার পর গোপালদা হাঁপাতে থাকলেন। তিনি বললেন, বাবু, এই পিয়ানো অভিশপ্ত। কে জানে এটা কার হাত থেকে এসেছে এই দেশে। কেউ এর রহস্য বুঝতে পারেনি, কিন্তু আমি জানি এই পিয়ানো এখানকার না, এটা বিদেশি পিয়ানো। সবাই এক এক করে এই পিয়ানোর অভিশাপের শিকার হয়েছে এখানে। এরপর গোপালদা আরও বলেন যে কর্নেল দত্তের একমাত্র মেয়ের একমাত্র ছেলে উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তিটি পান, বাড়িটিও পান। উনি পুরনো দিনের জিনিস নিয়ে পড়াশুনো করছিলেন। উনি কোনো একজনের কাছ থেকে এ বিষয়ে জানতে পারেন ও খবর পান, আর কোনো এক পুরনো জিনিসপত্র কেনাবেচার দোকান থেকে তিনি এই পিয়ানোটি আবার কিনে এই বাড়িতে এনে ওই উত্তরের ঘরে রাখেন। আমি তখন কিছুদিন হলো এ বাড়িতে কাজ করছি। এরপর এক রাতে উনি ওই উত্তরের পিয়ানো রাখার ঘরটি থেকে কাজ করতে গিয়ে আর ফিরছেন না দেখে সকালে ওই পিয়ানোর ঘরে গিয়ে দেখা যায় যে উনি ওই পিয়ানোর ঠিক নিচে মেঝেতে মুখ থুবড়ে উবুড় হয়ে পড়ে মারা গেছেন। এই নিয়ে অনেক থানা পুলিশ হয়, অনেক কাগজপত্রে লেখালেখিও হয়, এই নিয়ে অনেক জল ঘোলা হয়, কিন্তু এর কোনো সুরাহা পাওয়া যায়নি। তারপর থেকে ওই ঘরটি প্রায় পরিত্যক্তই হয়ে আছে। ওই ঘরে আমি সব সময় দরজায় তালা দিয়ে রাখি। ওই পিয়ানোটি ছোবেন না বাবু, ওই ঘরে আমরা কেউ যাই না। ওই পিয়ানোটি ভালো নয় বাবু, ওই পিয়ানোটি অভিশপ্ত। গোপালদার এইসব কথা শুনে অর্ঘ্যের মনে এক অদম্য কৌতূহল জাগলো। পিয়ানোটা আসলে কিসের জন্য অভিশপ্ত, এর পেছনের ইতিহাস কি? তিনি স্থির করলেন নিজেই এই রহস্যের গভীরে যাবেন। অর্ঘ্য পরের কয়েকদিন কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির পুরনো নথি, চিঠি এবং ছবি সংগ্রহ করলেন। সেগুলোর মধ্যে কর্নেল দত্ত এবং তার পরিবারের ছবি, পিয়ানো কেনার রসিদ এবং কিছু প্রাচীন দলিলও পাওয়া গেল। এর পরের একদিন অর্ঘ্য তার লাইব্রেরির ঘরে রাখা পুরনো লাইব্রেরির মধ্যে গিয়ে বই ঘাঁটতে ঘাঁটতে কলকাতার একটি পুরনো সংবাদপত্র খুঁজে পান। সেই সংবাদপত্রে অর্ঘ্যবাবু একটি পুরনো প্রতিবেদন খুঁজে পেলেন। সেখানে লেখা ছিল অভিশপ্ত সুরের পিয়ানো, কর্নেল দত্তের রহস্যময় মৃত্যু।
এই হেডিং ও তাই নিয়ে বেশ কিছু মূল্যবান তথ্য ছিল সেই পুরনো সংবাদপত্রের মধ্যে। এই প্রতিবেদনটি পড়ে অর্ঘের আরও মনে হলো যে পিয়ানোর রহস্যের পেছনে অনেক অজানা ঘটনা লুকিয়ে আছে। তিনি ঠিক করলেন এ নিয়ে তদন্তের সাহায্যের জন্য এই প্রতিবেদনটি যার লেখা সেই রিপোর্টারের কাছে তিনি যাবেন এবং সেটাই তিনি মনস্থ করলেন। এরপর অর্ঘ্য সেই পেশাদার রিপোর্টারের সাথে দেখা করলেন। এই রিপোর্টার অনিরুদ্ধ চক্রবর্তী ছিলেন ভৌতিক এবং অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে লেখালেখির জন্য বিশেষভাবে পরিচিত। তিনি তার বিশ্লেষণী চোখ এবং সাহসিকতার জন্য বিশেষভাবে বিখ্যাত ছিলেন। অর্ঘ্য অনিরুদ্ধর সাথে যোগাযোগ করে পুরো ঘটনার বিবরণ তাকে দিলেন। অনিরুদ্ধ সব শুনে প্রথমে একটু হাসলেন এবং তারপর তিনি তাকে বললেন, অর্ঘ্যবাবু, ভূত প্রেতের গল্প তো অনেক শুনেছি, কিন্তু এই পিয়ানোর ব্যাপারটা বেশ অদ্ভুত। চলুন আমরা একবার সে পিয়ানোর বাড়িতে যাই। ওটা তো এখন আপনারও বাড়ি, চলুন তাহলে আপনার সাথে গিয়ে ওই বাড়িতে থেকে সব কিছু একটু নিজেই যাচাই করে দেখি। তারপর অনিরুদ্ধ অর্ঘ্যবাবুর সাথে তার নতুন কেনাই পুরনো বাড়িতে চলে এলেন। অর্ঘ্য এবং অনিরুদ্ধ ঠিক করলেন যে রাতে পিয়ানোর ঘরে বসে সুরক্ষিত কিছু ক্যামেরা রেকর্ডিং ডিভাইস বসানো হবে এবং সেটা অনিরুদ্ধই বসাবেন। এরপর সেই রাতে খাওয়া দাওয়ার পর অনিরুদ্ধ ও অর্ঘ্যবাবু দুটো চেয়ার নিয়ে উত্তর দিকে পিয়ানোর ঘরের লাগোয়া ছোট খোলা একটি ছাদ ছিল, এই ছাদে গিয়ে কিছুক্ষণ দুজনে চেয়ারে গিয়ে বসলেন। এরপর রাত ঘনিয়ে এলো। বাড়ির পরিবেশ যেন আরও অদ্ভুত, এক চাপা অন্ধকার নেমে এলো সেই বাড়ির চারিদিকে। পিয়ানোর ঘরে একটি টেবিলের ওপর ক্যামেরা বসানো হলো। অর্ঘ্য আর অনিরুদ্ধ দুজনেই সে খোলা চাতে অপেক্ষায় রইলেন কি হয় সেটা দেখবার জন্যে বা শোনার জন্যে। রাত প্রায় 12টা। হঠাৎ পিয়ানো থেকে মৃদু সুর বাজতে আরম্ভ করলো। প্রথমে মনে হলো হয়তো বাতাসে কোনো খেলা এটা, কিন্তু সুরটা ক্রমশ গাঢ় হতে থাকলো। অর্ঘ্য অনিরুদ্ধ আস্তে আস্তে তখন সেই খোলা ছাদ থেকে এসে সেই উত্তরের ঘরের দরজাটা আস্তে আস্তে খুললেন। পিয়ানোর ঘরে ঢুকে অনিরুদ্ধ তার ক্যামেরা চালু করলেন, আর তখন তারা দেখলেন যে সেই গভীর রাতের মিষ্টি পিয়ানোর সুরের সাথে সাথে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। আর হঠাৎ তারা সেই ক্যামেরার লেন্সে দেখতে পেলেন পিয়ানোর ঢাকনা চোখের ওপর খুলে গেল এবং এক ধরনের ঠান্ডা বাতাস সেই পিয়ানো থেকে বেরোনো সুরের সাথে সাথে সারা ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। আর সেই মুহূর্তে ক্যামেরার লেন্সে তারা একটি আবছা ছায়ামূর্তি দেখলেন। অর্ঘ্য অনিরুদ্ধ চোখ বড় বড় করে দেখতে লাগলেন যে একটি মেয়ের অবয়ব, যার হাত দুটিতে পিয়ানো বাজানোর ভঙ্গি এবং সেই ভঙ্গিতে সে পিয়ানোর ওপর তার হাতের আঙুলগুলো যেন খেলে বেড়াচ্ছে। আর সেই অভিশপ্ত পিয়ানোর থেকে একটি মিষ্টি আওয়াজ বের হয়ে সারা ঘরের মধ্যে বাতাসের সাথে খেলে বেড়াচ্ছে। সেটা দেখে অনিরুদ্ধ ফিসফিস করে অর্ঘ্যকে বললেন, এটা খুব স্বাভাবিক অবস্থা না, এই ঘটনা চোখে না দেখলে কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এটা যে ঘটতে পারে এবং এটা যে হতে পারে এবং কি করে হতে পারে এ নিয়ে সত্যি কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না। এই ব্যাপারে আরও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে গেলে আরও তথ্য জোগাড় করে আমাদের আরও ঘটনার গভীরে যেতে হবে। অনিরুদ্ধ অর্ঘ্যকে বললেন যে আমার মনে হয় এ ব্যাপারে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের সাথে কথা বলা দরকার এবং কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে এ ব্যাপারে ডাকা দরকার, যিনি এ ব্যাপারে আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করবেন। এই কথা তিনি শুনে অর্ঘ্য একদম অবাক হয়ে গিয়ে অনিরুদ্ধর দিকে তাকালেন ও বললেন, প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে ডাকা হবে? তার উত্তরে অনিরুদ্ধ ধীরে ধীরে বললেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। অনিরুদ্ধ আরও বললেন, অর্জুন চৌধুরী, তিনি একজন পেশাদার প্ল্যানচেট মিডিয়াম এবং প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট। তার বিশেষত্ব হলো যে তিনি শুধু অতিপ্রাকৃতিক শক্তির অস্তিত্বের সাথে সম্পর্কিত সমস্যাগুলি যে শুধু সমাধান করেন, শুধু তাই না, বরং সেই বিষয়ে অতীত এবং ভবিষ্যতের ঘটনা নিয়েও বিস্তারিত তিনি জানতে পারেন এবং সকলকে জানাতে পারেন। আর তার কাজের ধরন অনেকটা ভিন্ন, কোনো সাধারণ প্যারানর্মাল তদন্তকারীদের মতো নয় তার কাজ। অর্ঘ্য বললেন, তবে তিনি কি বিশেষ কিছু করতে পারেন যা আমরা পাচ্ছি না?
অনিরুদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে সে আমাদের সাহায্য করতে পারবে এবং এই অদ্ভুত পিয়ানোর সঙ্গে সম্পর্কিত গভীরতা এবং রহস্য উদ্ঘাটন সে করতে পারবে। এই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট অর্জুন চৌধুরী, আর এ বিষয়ে আমি নিশ্চিত যে সে এগুলো করতে পারবেই। যদি সে এই ঘটনার সাথে যুক্ত হয়, আমরা তখন অনেক তথ্য পাবো যা আমাদের কাছে অজানাই হয়ে আছে। অর্ঘ্য ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, ঠিক আছে, আমি তাকে ফোন করব। কিন্তু আপনি যে বললেন, সে কি আমাদের সত্যি সাহায্য করবে, নাকি আরও কিছু ভয়ঙ্কর ঘটনা হতে পারে এই অভিশপ্ত পিয়ানো থেকে? এর উত্তরে অনিরুদ্ধ কণ্ঠ নিচু করে বললেন, এটা ঠিক যে সে অনেক ব্যাপারে সাহায্য করতে পারে, তবে যে পথে আমরা চলেছি তেমন কোনো সাধারণ পথে সে নয়। অর্জুনের পথ ভিন্ন। অর্জুনের সাহায্য নিতে গেলে আমাদের আরও সতর্ক থাকতে হবে। এমন অনেক কিছু হতে পারে যা আমরা প্রত্যাশাই করিনি। এ কথার অর্ঘ্য কোনো উত্তর না দিয়ে ফোন হাতে তুলে নিলেন ও তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট অর্জুন চৌধুরীর নাম্বারটি ডায়াল করে অপেক্ষা করতে লাগলেন। এর কিছুক্ষণ পরে ফোনে একটি কণ্ঠ ভেসে উঠল। সেই কণ্ঠ শুনে অর্ঘ্য গভীরভাবে বললেন, হ্যালো, আমি অর্ঘ্য মিত্র। আপনি কি অর্জুন চৌধুরী? ফোনের অপর প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ, আমি অর্জুন। কি ব্যাপার? কি সাহায্য করতে পারি আমি আপনাকে? তার কণ্ঠের মধ্যে এমন এক ধরনের দৃঢ়তা ছিল যেন তাকে যা বলা হবে তা তিনি সহজেই মোকাবিলা করতে পারবেন। অর্ঘ্য বললেন, আমরা একটা পুরনো বাড়িতে আছি এই মুহূর্তে। এই বাড়িটা আমি রিসেন্ট কিনেছি। এখানে অদ্ভুত এক পিয়ানো রয়েছে যার সঙ্গে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমাদের একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার সাহায্য এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। অর্জুন কিছুক্ষণ নীরব থেকে বললেন, ঠিক আছে, আমি একবার আসছি আপনাদের ওখানে। তবে মনে রাখবেন, এই ধরনের ঘটনা কখনোই সহজ নয়। অতিপ্রাকৃতিক শক্তির মধ্যে যে গভীরতা আছে তা কখনো কখনো মানুষের জন্যে ভীষণভাবে বিপজ্জনক হতে পারে। অর্ঘ্য কোনো কথা না বলে সম্মত হলেন। বন্ধুরা, গল্পটি আজ তাহলে এখানেই রাখছি। এটি ছিল অভিশপ্ত পিয়ানো গল্পটির প্রথম পর্ব। এই গল্পটির ভয়াবহ দ্বিতীয় শেষ পর্বটি তোমরা শুনতে পারবে সামনের শনিবার রাত ঠিক 9টার সময় আমাদের এই চ্যানেলে। তখন তোমাদের কাছে আবার এই ভয়ানক ভৌতিক ও রোমাঞ্চকর গল্পের ডালি সাজিয়ে নিয়ে চলে আসব। আর ততক্ষণের জন্যে টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে শুনতে থাকুন টুইস্টেড